সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবাইকে নিয়ে আনন্দে আছো। দীর্ঘদিন ক্লাস বা ক্লাসের কার্যক্রম বন্ধ থাকার কারণে আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। তোমাদের আজকে আমি পড়াবো বাক্য। হ্যাঁ, শুরুতে আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমি বিকাশ কুমার সাহা, প্রভাষক বাংলা, ঝিটকা খাজা রহমত আলী কলেজ। তোমাদের এর পূর্বে অনেকগুলো ক্লাস আমি নিয়েছি অন্যান্য বিষয়ে, এবং আজকে যে বিষয়টা পড়াবো এই বিষয়ের কিছু কিছু অংশ আমরা আগেও নিয়েছি। এখন একটা চ্যাপ্টার বা একটা অধ্যায় যদি আমরা সঠিক সময়ে ঠিকভাবে সম্পূর্ণ না করতে পারি, তাহলে পাঠ্যক্রম বা পাঠ্য বিষয়ের অংশটা একটু বাকি থেকে যায়। সেই কারণে আজকেও তোমাদের যে অধ্যায়টা পড়াবো, অধ্যায়ের নাম হচ্ছে বাক্য। বাক্যের আরেকটি অংশ, সেটা হচ্ছে বাক্য রূপান্তর। বাক্য রূপান্তরের কয়েকটি অংশ বা কয়েকটি বিভাজন রয়েছে, ইতিপূর্বে তোমরা জেনেছ এবং জেনে থাকবে। আজকে তারই ধারাবাহিকতায় বাক্য রূপান্তরের যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তরের বিষয়টি আজকে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মূল পাঠ্যসূচিতে ফিরে যাই। তবে হ্যাঁ, এর মাঝে আরেকটু কথা বলে নেই। এর আগে তোমাদের যে ক্লাসগুলো আমি নিয়েছি এই বাক্য রূপান্তরের উপর, অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর, নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর, সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর, জটিল বাক্যকে সরল বাক্যে। এর পূর্বের ক্লাসটা যেটা নিয়েছি সেটা হলো সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর। আর একটু খানিকক্ষণ আগে আমরা যেটা বললাম সেটা হলো আজকে তোমাদের নিব যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তর। আমরা পূর্বের ধারাবাহিকতা অনুসারে যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তরের যে নিয়ম সেগুলো জেনে নেই। তাহলে নিয়মটা হচ্ছে, আমরা প্রথম যে নিয়মটা লিখব সেটা হচ্ছে বাক্য পরিবর্তিত হবে কিন্তু বাক্যের মৌলিক অর্থ অপরিবর্তিত থাকবে। আমি আবার বলি, বাক্য পরিবর্তিত হলেও বাক্যের মৌলিক অর্থ অপরিবর্তিত থাকবে। এর পরবর্তী নিয়ম হচ্ছে যৌগিক বাক্যের বা যৌগিক বাক্য থেকে একটি স্বাধীন খণ্ডবাক্য অপরিবর্তিত রাখতে হবে। আচ্ছা, অপরিবর্তিত রেখে পরবর্তীতে আমরা যেটা করব, তাহলে খ নাম্বারের যে নিয়মটা আসবে এখানে, বা গ নাম্বারের নিয়মটা যেটা আসবে সেটা হলো যৌগিক বাক্যের যে সমাপিকা ক্রিয়াগুলো আছে সেগুলো অসমাপিকা করে সরল বাক্যের ধারায় পরিণত করতে হবে। আরেকটু ছোট্ট একটু বিষয় হলে আমাদের এই বিষয়ের নিয়মটা একটু হয়ে যায়। সেটা হচ্ছে যৌগিক বাক্যে দুইটা স্বাধীন খণ্ডবাক্য থাকে। দুইটা স্বাধীন খণ্ডবাক্যকে যদি আমরা সংযোগ করতে চাই, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে একটা সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত করতে হয়। আর যদি যৌগিক থেকে সরল করতে যাই, তাহলে এই নিয়মটা, ঘ নাম্বারের নিয়মটা হবে যৌগিক বাক্যের
সংযোজক বা বিয়োজক অব্যয় বাদ দিতে হবে বা লোপ পাবে। প্রিয় বন্ধু বা প্রিয় শিক্ষার্থীরা, আমরা খাতা কলম নিয়ে একটু লিখে নেই। কারণ হলো আমরা মুখে যতটুকু যাই বলি, আমাদের লিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আর বোঝার কোনো ঘাটতি হয়ে থাকলে সেটা অবশ্যই যোগাযোগ করবে। এ কথাটা আমি অবশ্যই এর আগে পূর্বে কয়েকবার বলেছি, তোমরা কেউ কেউ যোগাযোগ করেওছ। তাহলে আমরা ক নাম্বার নিয়মটা লিখে নেই। বাক্য রূপান্তর। যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তরের নিয়ম। তাহলে যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তরের নিয়ম। ক নাম্বার নিয়মটা আসবে, বাক্য পরিবর্তিত হলেও বাক্যের মৌলিক অর্থ ঠিক থাকবে। তাহলে কি হবে? বাক্য পরিবর্তিত হলেও বাক্যের মৌলিক অর্থ অপরিবর্তিত থাকবে। এটা হচ্ছে ক নাম্বার নিয়ম। আমরা খ নাম্বার নিয়মটা লিখে নেই। খ নাম্বার নিয়মটা হচ্ছে, যৌগিক বাক্যের একটি স্বাধীন খণ্ড বাক্য অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা একটু দেখে নিই। তবে এর মাঝে আরেকটু কাজ করলে আমাদের সুবিধা হয়। সেটা হচ্ছে, আমরা যদি একটা নিয়ম বুঝাইতে যাই তাহলে একটা উদাহরণ লিখে নিলে সুন্দর হয়। তাহলে উদাহরণটা লিখে নেই। তুমি আসবে এবং আমি যাব। তুমি এলে আমি যাব। এটা হচ্ছে যৌগিক বাক্য। আর এটা হচ্ছে সরল বাক্য। তাহলে আমরা একটু দেখে নেই। যৌগিক বাক্যের একটি স্বাধীন খণ্ড বাক্য অপরিবর্তিত থাকবে। এটা হচ্ছে যৌগিক বাক্য। তুমি আসবে এবং আমি যাব, এটা হচ্ছে যৌগিক বাক্য। এটা হচ্ছে সরল বাক্য। তাহলে এখানে স্বাধীন খণ্ড বাক্য কোনটা? আমি যাব। তাহলে এখানে কি বলা হয়েছে? স্বাধীন খণ্ড বাক্য অপরিবর্তিত থাকবে। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে, আমি যাব
এটা একটা স্বাধীন খণ্ডবাক্য, এটা কিন্তু কোনো পরিবর্তন আনা হয় নাই। তার মানে এটা হচ্ছে খ নাম্বার নিয়ম এখানে কার্যকরী হয়েছে। এর পরবর্তীতে তোমরা একটু খেয়াল করো, খ নাম্বার নিয়মটা হইল, এখন আমরা গ নাম্বারটা লিখব। পরবর্তী নিয়মে আসি। পরবর্তী নিয়মটা হচ্ছে অন্য স্বাধীন খণ্ড বাক্যগুলোকে অসমাপিকা ক্রিয়ার মাধ্যমে সরল বাক্যে আকারে পরিণত করতে হবে। এখানে আমরা খেয়াল করি, অন্য স্বাধীন খণ্ডবাক্যগুলোকে অসমাপিকা ক্রিয়ার মাধ্যমে সরল বাক্যের আকারে পরিণত করতে হবে। এখানে যেটা বলা হয়েছে অন্য স্বাধীন খণ্ডবাক্য, অন্য স্বাধীন খণ্ডবাক্য হচ্ছে তুমি আসবে, এটা হচ্ছে অন্য স্বাধীন খণ্ডবাক্য। এখানে আসবেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আসবে। তাহলে এটাকে কি করতে হবে? অসমাপিকা করতে হবে। এলে অসমাপিকা ক্রিয়া। তার মানে এখানে গ নাম্বার নিয়মটা কার্যকরী হয়েছে এই লাইনে, এই অংশে। অন্য স্বাধীন খণ্ডবাক্যগুলোকে অসমাপিকা ক্রিয়ার মাধ্যমে সরল বাক্যের আকারে পরিণত করতে হবে। তাহলে অন্য স্বাধীন বাক্য এটা অসমাপিকা ক্রিয়ার মাধ্যমে, তার মানে সমাপিকা আছে, এটা অসমাপিকা করলাম, করে সরল বাক্যের আকারে পরিণত করতে হইল। এর পরবর্তী আমাদের তিনটা নিয়ম হইল। এই তিনটা নিয়মের পর আমরা সর্বশেষ যে নিয়মটা সেটা আমরা লিখব। সর্বশেষ নিয়মটা হচ্ছে ঘ নাম্বার, যৌগিক বাক্যের সংযোজক বা বিয়োজক অব্যয় বাদ দিতে হবে। এখন প্রশ্ন হলো, সংযোজক অব্যয় বা বিয়োজক অব্যয় বাদ দিতে হবে। এখন সংযোজক অব্যয় কি, বিয়োজক অব্যয় কি, সেটা কিন্তু তোমাদের এর পূর্বের ক্লাসে খুব সুন্দর এবং ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। তারপরেও সংযোজক এবং বিয়োজক অব্যয় এখানে যেটা আছে সেটা আমরা লক্ষ্য করি। দেখো, তুমি আসবে এবং আমি যাব, এইটা একটা বাক্য, এইটা একটা বাক্য, মানে তুমি আসবে এটা একটা বাক্য, আমি যাব এটা একটা বাক্য। এই দুইটা বাক্যকে সংযোগ করানোর জন্য এখানে একটা অব্যয় ব্যবহৃত হয়েছে, সেটাই হচ্ছে সংযোজক বা বিয়োজক অব্যয়। এখানে হচ্ছে এবং, এখানে কিন্তু আমাদের দেখো এবং কিন্তু নাই এখানে, তাহলে আমাদের এই নিয়মটা এখানে কার্যকরী হইল। ঘ নাম্বার, যৌগিক বাক্যের সংযোজক বা বিয়োজক অব্যয় বাদ দিতে হবে, এটা বাদ যাবে। তাহলে বাদ দিয়ে কি হলো, তুমি এলে আমি যাব। এখানে কিন্তু দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে
এবং অথবা কিন্তু কিছু কিন্তু এখানে দেওয়া হয় নাই, তার মানে যৌগিক বাক্যকে সরল বাক্য করতে হলে এগুলো বাদ দিতে হবে। তাহলে আমরা আজকে তোমাদের এই পাঠ্যক্রমে মাধ্যমে কি শিখলাম? যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তরের নিয়ম, সেই সাথে একটি উদাহরণের মাধ্যমে কোনটা কোন অংশে কার্যকরী হয়েছে, কোনটা কোন অংশে ব্যবহার হয় নাই, বাদ হয়েছে, পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে যেটা শুরুতে হয়তো বলতে পারতে বা শেষের দিকে হয়তো বলতে পারো, যৌগিক বাক্য এবং সরল বাক্য এটার একটা ইংরেজি নাম আছে, সেটা তো বলা হলো না। তাহলে সেটা একটু বলে নেই। যৌগিক বাক্য হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, আর সরল বাক্য হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে কি কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করার যে নিয়ম, বাংলা ব্যাকরণের যে অংশে এটা আছে, সেটা তোমাদের আজকে বুঝিয়ে দেওয়া হলো। আশা করি তোমরা বিষয়টি অনুধাবন বা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা চেষ্টা করব আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা ব্যাকরণের কিছু কিছু অংশ, সেগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য। তাহলে এই বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে পরিবেশ পরিস্থিতি বা পারিপার্শ্বিক অবস্থা সুন্দর এবং স্বাভাবিক রাখার চেষ্টা করবে। নিয়মিত সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করবে, মাস্ক ব্যবহার করবে, সেই সাথে পরিবারের সবাইকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্ত।